হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে হিস্ট্রির আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। এই যে ক্লাসগুলো রয়েছে বা এই যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো কিন্তু সামনে যে ডাব্লিউবিপি কেপি এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সবাই ফলো করে রাখবে, এই ভিডিওগুলো লাইক করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু সামনের এক্সামের জন্য। এটা একগুলো সাজেশন কিন্তু তোমাদের জন্য, সবাই কিন্তু এক্সামে এই প্রশ্নগুলো দেখবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রত্যেকেই আমরা কম বেশি জানি যে দক্ষিণ ভারতে সেই সময় দুটো সাম্রাজ্য একসাথে এস্টাবলিশ হয়েছিল, একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য আর একটা হচ্ছে বাহামনি সাম্রাজ্য। তো ভারতের যে দক্ষিণ ভারত রয়েছে, দক্ষিণ ভারতে যে মহারাষ্ট্র থেকে মানে অন্ধ্রপ্রদেশ অঞ্চলের এই জায়গায় তৈরি হয়েছিল বাহামনি সাম্রাজ্য, যেটা ছিল মুসলিম সাম্রাজ্য। এবং মাঝখান দিয়ে কৃষ্ণা নদীর অপোজিটে এই দিকটায়, অর্থাৎ কর্ণাটক, তারপর তামিলনাড়ুর কিছু অংশ নিয়ে এটা নিয়ে গঠিত হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য। তো এটাই ছিল দুটো সেই সময় তৎকালীন দক্ষিণ ভারতের দুটো সাম্রাজ্য, যেটা কিন্তু গঠিত হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলকের ফলে এরকম 22টা এরকম রাজ্য ছিল যারা কি করেছিল, প্রত্যেকের স্বাধীনতা ঘোষণা করেছিল। তো সেরকম একটা সাম্রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য, যেটা ছিল হিন্দু মেজরিটি সাম্রাজ্য বা শাসকরা ছিল হিন্দু। তো তার ফাউন্ডার প্রত্যেকেই জানি, দুই ভাই ছিল, হরিহর এবং বুক্ক। তো অপশন সি সেই কারণে হরিহর এবং বুক্ক। এদের ডাইনেস্টি ছিল সঙ্গম ডাইনেস্টি, কারণ এদের যে পিতা ছিল তার নাম ছিল সঙ্গম। সেই নাম অনুসারে তার নাম হয়েছিল সঙ্গম ডাইনেস্টি, এবং বিজয়নগর সাম্রাজ্য এখান থেকেই ফাউন্ডেশন হয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পঞ্চতন্ত্রের রচয়িতা কে? প্রত্যেকেই জানি বিখ্যাত বই পঞ্চতন্ত্র, যেখানে বিভিন্ন প্রাণীদের গল্প বলা হয়েছে এবং তার মাধ্যমে বিভিন্ন নীতি কথা আমাদের দেওয়া হয়েছে। তো পঞ্চতন্ত্রের রচয়িতা প্রত্যেকেই জানি বিষ্ণু শর্মা। বিখ্যাত বই, এনসিয়েন্ট হিস্ট্রির আমাদের খুব বিখ্যাত বই, যার মধ্যে শুধুমাত্র এগুলো গল্প নয়, গল্পের মাধ্যমে নীতি শিক্ষা আমাদের কিন্তু দেওয়া হয়েছে। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? দেখো প্রত্যেকেই জানি যে শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার পুষ্যমিত্র শুঙ্গ। তিনি মৌর্য সাম্রাজ্যের যে শেষ শাসক ছিল বৃহদ্রথ, তাই তো? মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ। তাকে কুচকাওয়াজ, মানে সেই সময় যে সামরিক অনুষ্ঠান হয় কুচকাওয়াজ, সেই সময় কি করেছিল, পরাজিত করে, সেই সময় হত্যা করে সিংহাসনে বসেছিল এবং শুঙ্গ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল। তো বৃহদ্রথ ছিল মৌর্য বংশের শেষ রাজা। তো সেই সময় পুষ্যমিত্র শুঙ্গ, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। তো ব্রাহ্মণ অবস্থায় যেহেতু মানে মৌর্য শাসকরা বৌদ্ধ ছিল এবং ব্রাহ্মণ বিদ্বেষী ছিল, সেই কারণে ব্রাহ্মণ প্রধানমন্ত্রী হিসেবে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য ডাইনেস্টির পতন ঘটিয়ে শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডেশন করেছিলেন। এবং পরবর্তী সময়ে তিনি বহু বৌদ্ধ স্তূপ, সাঁচি স্তূপ, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করেছিলেন, যেটা তার পরবর্তী উত্তরাধিকারী অগ্নিমিত্র শুঙ্গ, তিনি কি করেন, এগুলোকে পুনরায় মানে আবার রিএস্টাবলিশ করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে? তো পুষ্যমিত্র শুঙ্গ, যিনি কিন্তু শুঙ্গ ডাইনেস্টির মধ্যে দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর শুঙ্গ কথার অর্থ কিন্তু সেনাপতি। তিনি কিন্তু সেই সময়ে বৃহদ্রথের সেনাপতি বা প্রধান সেনাপতি তিনি কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে? পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা কে? প্রত্যেকেই জানি বিখ্যাত রচয়িতাকার সন্ধ্যাকর নন্দী। পাল বংশে, পাল ডাইনেস্টি, যেটা আমাদের বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, পাল বংশ, যার মধ্যে রামচরিত বিখ্যাত বই, যেখানে আমরা রামচরিত মানে রামের যে জীবনী সম্পর্কে জানতে পারি। বিখ্যাত বই, পাল যুগের রচয়িতা সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে? তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? দেখো তরাইনের যুদ্ধ এখানে কিন্তু দুটো হয়েছিল। প্রথম যুদ্ধ জানতে চেয়েছে। প্রথম যুদ্ধ হয়েছিল 1191-তে, আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192-তে। প্রথম যুদ্ধ, দুটো যুদ্ধই হয়েছিল আমাদের সেই সময়ের আজমিরের রাজা পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান ডিফিট মানে ভার্সাস মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। প্রথম যে যুদ্ধ হয়েছিল তাতে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং মোহাম্মদ ঘুরিকে তিনি জীবিত অবস্থায় ফিরে যেতে দিয়েছিলেন। কিন্তু পরের বছরই মোহাম্মদ ঘুরি জয়চন্দ, যেটা বিখ্যাত, যে সেই সময় কনৌজের শাসক ছিলেন, পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর মশাই ছিলেন, তিনি কি করেছিলেন, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার জন্য মোহাম্মদ ঘুরির সাথে ষড়যন্ত্র করেছিলেন, এবং তার ফলে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়েছিল, যারই ফলশ্রুতি হিসেবে পরবর্তীকালে 1206 খ্রিস্টাব্দে আমাদের কুতুবুদ্দিন ऐबक
তিনি দিল্লি সুলতানি বা স্লেভ ডাইনেস্টির ফাউন্ডেশন করেছিলেন। এই স্লেভ কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরিরই কিন্তু স্লেভ ছিলেন। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকেই ভারতে ইসলামিক যে শাসন বা ভারতে যে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা হয়েছিল। তরাইনের যুদ্ধ প্রথম 1191, দ্বিতীয়ত 1192 তরাইনের প্রান্তরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনার কে ফাউন্ডেশন করেন? আমরা একটু আগেই যার কথা বললাম, কুতুবুদ্দিন আইবক। তিনি কুতুব মিনার ফাউন্ডেশন শুরু করেছিলেন, কিন্তু এটা কমপ্লিট হয়নি, কারণ এটা তিনি কমপ্লিট করার আগেই মারা গিয়েছিলেন। তো এটা কমপ্লিট করেছিলেন, এটা হচ্ছে শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের স্লেভ, প্রাথমিক অবস্থায় স্লেভ ছিলেন, এবং তারপরে তিনি তার বুদ্ধিমত্তায় প্রশংসিত হয়ে তাকে তার জামাতা হিসেবে বা জামাই হিসেবে অ্যাপয়েন্ট করে নিজে নিযুক্ত করেছিলেন। কিন্তু এটা একটা ব্যাপার মনে রাখবে, এই কুতুব ইলতুৎমিশ এবং কুতুবুদ্দিন আইবক দুজনেই কিন্তু মোহাম্মদ ঘুরিরই স্লেভ ছিলেন, এবং ইলতুৎমিশ কিন্তু কুতুবুদ্দিন আইবকেরও স্লেভ ছিলেন। প্রাথমিক অবস্থায় আইবকেরই স্লেভ ছিলেন, কিন্তু মনে রাখবে ইলতুৎমিশকে কিন্তু তার দাসত্ব থেকে অনেক আগেই মুক্ত করে দিয়েছিল। সেটা মোহাম্মদ ঘুরি নিজেই কিন্তু কুতুবুদ্দিন ইলতুৎমিশকে তার দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কিন্তু আইবক গিয়াসুদ্দিন ঘুরের কাছ থেকে, যে মোহাম্মদ ঘুরির রিলেটিভ, তার মাধ্যমে কিন্তু দাসত্ব থেকে মুক্ত হন। তো মাথায় রাখবে, ইলতুৎমিশ যখন শাসক ছিলেন তিনি কিন্তু দাস ছিলেন না, তিনি কিন্তু অনেক আগেই দাসত্ব থেকে মুক্তি পেয়ে গেছিলেন। কিন্তু আইবক যখন শাসক হয়েছিলেন তিনি কিন্তু স্লেভ বা দাস ছিলেন মোহাম্মদ ঘুরি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, মনে রাখবে কুতুব মিনারের ক্ষেত্রে একটা কথা, কুতুব মিনার যেটা ডেডিকেট করেছিল বা বিখ্যাত সুফি শাসক কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির উদ্দেশ্যে তিনি একজন সুফি সেন্ট ছিলেন। ঠিক আছে? সুফি একজন মানে সুফি সেন্ট বা সাধক ছিলেন কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। তো তার উদ্দেশ্যে কিন্তু কুতুব মিনার নির্মাণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? প্রত্যেকেই জানি চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, এবং মাইসোর বা মহীশূরের শ্রাবণ বেলগোলাতে তিনি তার জীবন শেষ করেছিলেন, যেখানে তিনি সাল্লেখানা মানে অনশনের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন, যেটা জৈন ধর্মের সবচেয়ে পবিত্র মনে করা হয়। কারণ মহাবীর, যে 24তম তীর্থঙ্কর মহাবীর, তিনিও সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। সেই কারণে সাল্লেখানার মৃত্যুকে সবচেয়ে পবিত্র মনে করা হয় জৈন ধর্মে। তো মহীশূরের শ্রাবণ বেলগোলাতে চন্দ্রগুপ্ত মৌর্য এভাবেই মৃত্যুবরণ করেছিলেন, যেখানে তিনি জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সঙ্গে সেখানে গিয়েছিলেন। আর ভদ্রবাহু জৈন ধর্মের যে দিগম্বর গোষ্ঠী রয়েছে, সেই দিগম্বর গোষ্ঠীর কিন্তু তিনি নেতৃত্ব প্রদান করতেন। ওকে, আর স্থূলভদ্র তিনি শ্বেতাম্বর গোষ্ঠীদের মানে করতেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের কোন শাসক অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? প্রত্যেকেই মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র সুপুত্র বিন্দুসারকে অমিত্রঘাত বা অমিত্রকোট্টাস বলা হয়। অমিত্রঘাত বলার অর্থ যিনি শত্রু হন্তাকারী। বলা হয় যে বিন্দুসার ছিলেন, তিনি যদি কোনো রাজা বা শাসককে পরাজিত করতেন, পরাজিত করার পরে তিনি কিন্তু হত্যা করতেন, তিনি কিন্তু তাকে আর যে প্রাণে বাঁচিয়ে রাখতেন না, পরাজিতর সাথে সাথে তিনি হত্যা করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে শত্রুর শেষ রাখতে নেই। সেই কারণে তাকে অমিত্রঘাত বা অমিত্রকোট্টাস বলা হয় গ্রিকদের দ্বারা। ঠিক আছে? তবে এক্ষেত্রে মনে রাখবে যে বিন্দুসার তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যেরই পুত্র ছিলেন, এবং অশোক এই বিন্দুসারেরই কিন্তু পুত্র ছিলেন। বিন্দুসার তার নাম হওয়ার কারণ, জন্মের সময় বিন্দুসার মানে যে জন্ম হয়েছিল সেই সময় কিন্তু তিনি তার মাকে বিষক্রিয়া করা হয়েছিল, তার ফলে তার জন্ম হয়েছিল, সেই ক্ষেত্রে তার নাম কিন্তু বিন্দুসার হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল? প্রত্যেকেই জানি পিকক থ্রোন বা ময়ূর সিংহাসন তৈরি করা হয়েছিল বিখ্যাত মুঘল শাসক শাহজাহানের জন্য। ময়ূর সিংহাসন এবং কোহিনূর হিরে দুটোই কিন্তু শাহজাহানের আন্ডারে ছিল। পরবর্তীকালে যখন যখন আমাদের মোহাম্মদ শাহ আবদালি যখন ভারত আক্রমণ করেন, আবদালি যখন ভারত আক্রমণ করেন, তখন ভারতের ক্ষেত্রে, তো সেই সময় শাহজাহানের পরবর্তী সময় মুঘল সম্রাট ছিলেন কে? মুঘল সম্রাট ছিলেন আমাদের মোহাম্মদ শাহ, যাকে বলা হয় রঙ্গিলা। মোহাম্মদ শাহ বা রঙ্গিলা বলা হয়। তো সে রঙ্গিলাকে আক্রমণ করেছিল সেই সময় নাদির শাহ। নাদির শাহ, যাকে ইরানের নেপোলিয়ন বলা হয়ে থাকে, কারণ তিনি ইরানের খুব বড় শাসক ছিলেন। তিনি মোহাম্মদ শাহ বা রঙ্গিলাকে পরাজিত করেছিলেন, এবং ভারত থেকে ময়ূর সিংহাসন এবং কোহিনূর হিরে কিন্তু নিয়ে গেছিলেন। পরবর্তীকালে আবদালীও দিল্লি সালতানাত যখন মুঘল এম্পায়ার অ্যাটাক করেছিল। পরবর্তী প্রশ্ন, শিখ খালসার প্রতিষ্ঠাতা কে? দেখো, খালসা হচ্ছে মানে যারা যোদ্ধা গোষ্ঠী, শিখরা সে হচ্ছে গুরু গোবিন্দ সিং।
গুরু গোবিন্দ সিং যে দশম শিখ গুরু ছিলেন, 10th শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং, তিনি কি করেছিলেন? শিখ খালসার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাপারটা কি হয়েছিল? নবম যে শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর, ঠিক আছে, নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর, যাকে কি করা হয়েছিল? যাকে আমাদের অরঙ্গজেব হাতির পায়ের তলায় চেপে হত্যা করে দিয়েছিল। এর ফলে কি হয়েছিল? যে শিখদের যেসব মানে মোগলরা কি করেছিল, মোগলদের সঙ্গে শিখদের শত্রুতা আরো চরম আকার নিয়েছিল। সেই সময় তেগ বাহাদুরের মৃত্যুর পরে যারা মোগল শাসক সৈন্যরা ছিল, তারা বারবার শিখদের আক্রমণ করতো। শিখ যেসব রমণীরা ছিল তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে বলাৎকার এবং মানে শ্লীলতাহানি করতেন। এই কারণে গুরু গোবিন্দ সিং সেই সময় শিখদেরকে মানে ট্রেনিং দিয়েছিলেন, যার মাধ্যমে তাদেরকে রক্ষা করার জন্য, যে বাইরে থেকে কেউ রক্ষা করবে না, তোমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে। সেখান থেকে শিখ খালসার প্রতিষ্ঠা হয়, গুরু, এবং সেখান থেকে শিখ খালসার প্রতিষ্ঠা হয়। এই খালসার যারা কি করেছিল শিখদের প্রোটেকশনের জন্য বিভিন্ন মানে ক্ষেত্রে তারা পাহারা দিত। গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু ফাউন্ডেশন করেন। ভারতবর্ষে কি প্রথম যুদ্ধে বারুদ এবং কামানের ব্যবহার করেন? প্রত্যেকেই জানি, আমাদের বিখ্যাত বাবর পানিপথের প্রথম যুদ্ধে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধে বাবর আমাদের কামান এবং বারুদের ব্যবহার করেছিলেন। এই যে বারুদ এবং কামানের ব্যবহার, এটা কিন্তু তুর্কিরা প্রথম এটা ব্যবহার করেছিল, যেখান থেকে বাবর কিন্তু এটা ইন্ট্রোডিউস করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে ব্যবহার করে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। যে আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শের শাহের আসল নাম কি? প্রত্যেকেই জানি শের শাহের আসল নাম হচ্ছে ফরিদ। শের শাহ প্রথম থেকেই কোথায় বসবাস করতেন? তিনি কিন্তু বিহারের গভর্নর ছিলেন। সেই কারণে শের শাহের মৃত্যুর পরে শের শাহের যে সমাধি, সেটা কিন্তু বিহারের সাসারামে অবস্থিত। তো শের শাহের আসল নাম ছিল ফরিদ খান। প্রথম জীবনে তিনি কিন্তু বাবরের আন্ডারে মানে মুঘল সাম্রাজ্যের হয়ে কিন্তু কাজ করতেন। পরবর্তীকালে হুমায়ুনের সঙ্গেও কিন্তু তিনি কাজ করেছেন, কিন্তু পরবর্তীকালে গভর্নর হওয়ার সুবাদে তিনি হুমায়ুনের সাথে ডাইরেক্ট কনফ্লিক্ট করেন। এর ফলে কানৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে পরাজিত করে ভারত থেকে বিতাড়িত করেছিলেন। আশা করি বোঝা গেছে। এর ফলে হুমায়ুনকে ভারত থেকে বিতাড়িত করেছিলেন 1540-এ, এবং তিনি এত শক্তিশালী একটা এম্পায়ার প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে হুমায়ুনকে ভেদ করতে 1555 মানে একদম প্রায় 15 বছর সময় লেগেছিল হুমায়ুনকে সেই মানে এত বড় এত পাওয়ারফুল একটা সাম্রাজ্য বা শেরশাহ কিন্তু 5 বছর 45-এ মারা যান। তারপরে 10 বছর কিন্তু তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিলেন? প্রত্যেকেই জানি মির্জাফর। পলাশির যুদ্ধ যেটা আমাদের 1757 সালে হয়, সেই সময়ে বাংলার যে শাসক ছিলেন পলাশি যুদ্ধে, তিনি হচ্ছে বাংলার যে নবাব ছিলেন আমাদের সিরাজউদ্দৌলা ছিলেন, যাকে পরাজিত করে সাহায্য করেছিল মির্জাফর, যাকে বিশ্বাসঘাতক বলা হয়। তো এই মির্জাফরের সাহায্যে রবার্ট ক্লাইভ তিনি বাংলা থেকে পরাজিত করেছিলেন, এবং সেই কারণে রবার্ট ক্লাইভকে মির্জাফরকে বাংলার নবাব করেছিলেন। কিন্তু 1760-এ মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়, কিন্তু মীর কাসিমও আবার বক্সারে যুদ্ধ করেন 1764-এ, যার ফলে মির্জাফরকে আবার 1764-এ আবার শাসক হিসেবে রিঅ্যাপয়েন্ট করা হয়েছিল। চালুক্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? প্রত্যেকেই জানি দ্বিতীয় পুলকেশী বা পুলকেশী দ্য সেকেন্ড, তিনি ছিলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। তো তার জন্য চালুক্যরা, তাই জন্য বাতাপি কোন্ডা ক্যাপিটাল বলা হয়ে থাকে, বাতাপির বলা হয়। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, যে এলাহাবাদ প্রশস্তি, যেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের জীবনী সম্পর্কে জানতে পারি। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি মহাবিদ্রোহ যখন হয়েছিল 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহে তিনি পার্টিসিপেট করেছিলেন। এই মহাবিদ্রোহে পার্টিসিপেট করার জন্য ব্রিটিশরা কি করেছিল? ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন, এবং রেঙ্গুনে তার পরবর্তীকালে মৃত্যু হয়। মেগাস্তিনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন? মেগাস্তিনিস সেলুকাস বা আলেকজান্ডারের যে সেনাপতি ছিল সেলুকাস, তার দূত হিসাবে ভারতে এসেছিলেন। এবং মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা পাটলিপুত্র নগরী সম্পর্কে জানতে পারি, এবং এখান থেকেই জানতে পারি সেলুকাস এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক সম্পর্ক এবং পলিটিক্যাল রিলেশন, এবং সেলুকাসের যে কন্যা হেলেনের সাথে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।